আবারও এক মুহূর্তের জন্য দেখতে পেলাম একটা হাত, সাদা কদাকার একটা হাত, যার লম্বা পাকানো আঙুলের মাথায় শ্যাওলা ধরা বাঁকা নখ। আমি খুব কষ্টে মায়ের গায়ে অল্প ধাক্কা দিলাম। মা ধর্মর করে উঠে বসতে আমি কোনো মতে আঙুল তুলে দেখালাম দরজার দিকে। মাও দেখতে পেল সবটাই। ও কি 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 ওটা? ও বাবা! মায়ের চিৎকারে এবার উঠে বসলো বাবা। সঙ্গে সঙ্গে ঘরে প্রবিষ্ট সেই চুলের গোছাগুলোকে কে যেন এক ঝটকায় বাইরে টেনে নিল। সেই কুৎসিত হাতটাও দরজার ফাঁক থেকে সাট করে সরে গেল। এসব যে আমাদের মনের কি দেখার ভুল ছিল না, তার প্রমাণস্বরূপ দরজার কাছের মেঝেতে তখনও ভেজা চুল থেকে চুঁইয়ে পড়া জলের দাগ স্পষ্ট ফুটে আছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনারা শুনবেন গ্রাম বাংলার ভূতভূতম সিরিজের এই মাসের নিবেদন, ভূতভূতম সিরিজের ৬ষ্ঠ পর্ব অথবা এপিসোড 6, দীপাঞ্জনা দাশের কলমে জোকা বুড়ি। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। মিমি অর্থাৎ আমাদের মুখ্য চরিত্র এবং গল্প পাঠে প্রদীপ্তা। শুরু হচ্ছে দীপাঞ্জনা দাশের জোকা বুড়ি। ঘুমটা আবার ভেঙে গেল। বিছানা হাতড়ে মাকে পাশে পেলাম না। ঘাড় ফিরিয়ে দেখলাম আমার ঘরের দরজার সামান্য ফাঁকলে ড্রয়িং রুম থেকে আলো আর বাবা মায়ের স্বর আসছিল। ওরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করছে। আমি জানি কি নিয়ে কথা হচ্ছে, কারণ এই আলোচনার উৎস আমি, বা বলা ভালো আমার একটা আবদার। উঠে বসলাম। বিছানার চাদর ঘামে ভিজে গিয়েছে। গলাটা বড্ড ব্যথা, কিন্তু জল তেষ্টা পেয়েছে। ঘরে অনুজ্জ্বল একটা আলো জ্বলছে। এতেই দিব্যি পাশের টেবিল থেকে জল নিয়ে খাওয়া যেতে পারে। জল খাওয়ার জন্য ঢোক গিলতে বেশ কষ্ট হচ্ছিল। আমার শব্দ পেয়ে বাবা ঘরে এলো। কি হয়েছে মা? কিছু না বাবা, জল তেষ্টা পেয়েছিল। আরে, আমাকে ডাকতে পারতিস তো। আমার কিচ্ছু কষ্ট হয়নি। আচ্ছা বাবা, তোমাদের আমাকে নিয়ে মাধবগড়ে যেতে কি খুব অসুবিধা হবে? না না, অসুবিধা আর কিসে? তুমি তো মা আমাদের কাছে কখনো কিছু মুখ ফুটে চাসনি। তোর এইটুকু আবদার কি রাখতে পারি না? কিন্তু আমরা চিন্তা করছি অন্য বিষয়। কি বিষয় বাবা? দেখ মা, এতটা রাস্তা জার্নি করে যেতে তোর কষ্ট হবে না? গাড়িতে যেতে কিন্তু বেশ কয়েক ঘন্টা সময় লাগে। আমার কোনো সমস্যা হবে না বাবা, আমি তোমার মেয়ে না? আমি সব পারবো। আচ্ছা বেশ, তাহলে তোর এবারের জন্মদিনটা না হয় আমরা মাধবগড়েই পালন করব। এখানে এসে মনে হচ্ছে আমি অনেক দিন পর বুক ভরে শ্বাস নিতে পারছি। এত সবুজ, এত শান্তি, এত সুন্দর। আর এমন একটা জায়গায় কিনা আমাকে একবারের জন্যও নিয়ে আসেনি কেউ। এটা কি অন্যায় নয়? বাড়িটা ভগ্নপ্রায়, কিন্তু তার বিশালত্ব এখনো অটুট। মূল ফটক দিয়ে যখন আমাদের গাড়ি ঢুকছে তখনই লক্ষ্য করেছি গেটের দুপাশে দুটো মোটা মোটা থাম, আর সেই থামের ওপর দুটো পাথুরে সিংহের অবশেষ। তাদের একটা ল্যাজ আর মুড়ো দুটোই উধাও, আর অপরটার কেবল 4টে থাবা লেগে আছে থামের মাথায়। বাকি শরীরটা কালের গ্রাসে গিয়েছে। সেই গেট পেরিয়ে দুপাশে বিস্তীর্ণ ঘাসে ঢাকা জমির মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগুলো বারান্দার দিকে। গাড়ি থামতেই দৌড়ে এলো দুজন মানুষ। একজনের বয়স 60 অপরজন ওই 50 কি 55 আন্দাজ করলাম।
বৃদ্ধ মানুষটি আমার বাবার এক পিসেমশাই, সম্পর্কে আমার দাদু, হরিহর দাদু। আর অন্যজন ওই বেচারা গোছের চেহারার লোকটা, এই বাড়ি দেখাশোনা করেন। কি যেন নাম? ও হ্যাঁ, গদাধর। তারা দুজনেই হাসি মুখে আমাদের স্বাগত জানালেন। বাবা মা দাদুকে প্রণাম করলেন দেখে আমিও তার পা ছুঁতে নিচু হয়েছিলাম, কিন্তু তার আগেই তিনি আমায় ছোঁ মেরে বুকে জড়িয়ে নিলেন। তখন দাদুর চোখের কোণে জলও দেখলাম যেন। সে যাক, আমাদের জন্য নির্ধারিত ঘরে ঢুকেও আমি মুগ্ধ হয়ে গেলাম। কত বড় ঘরখানা, দুটো বড় জানলা দিয়ে কি একটা গাছের ডাল অল্প ঢুকে এসেছে ঘরের ভেতর, তাতে আবার থোকা থোকা সাদা ফুল, যেন আমাদের ফুল হাতে অভ্যর্থনা করছে কেউ। আমার স্নানের জন্য যে 12 মাস গরম জল লাগে তা বোধহয় বাবা আগে থাকতেই জানিয়ে দিয়েছিল। গদাধর দাদা আমার জন্য তার ব্যবস্থা করে রেখেছিল। সেই ঈষদুষ্ণ গরম জলে স্নান করে আমাদের ডাক পড়ল খাওয়ার। আমার এমনিতে ডায়েট মেনেই খাওয়ার নিয়ম, কিন্তু আজ সেই নিয়ম অমান্য করেই লুচি তরকারি খেলাম বহুদিন পর। তারপর এই বাড়ির দুজন মুখ্য সদস্যার সঙ্গে আমাদের দেখা হলো। একজন হলেন বাবার পিসি, আমার এক ঠাকুমা, এর স্বামী হরিহর দাদু। এই পিসি ঠাম্মা হলেন আমার ঠাকুর দাদার খুড়তুতো বোন। হরিহর দাদুর বাবা এককালে আমাদের বাড়িতে খাজাঞ্চির কাজ করতেন। দেখলাম পিসি ঠাম্মা বাতের ব্যথায় প্রায় পঙ্গু, বিছানাতেই সারাক্ষণ থাকেন। তিনি দু হাতে আমার মুখখানা ধরে চোখের খুব কাছে নিয়ে এসে অনেকক্ষণ ধরে দেখলেন। বুঝলাম তিনি চোখেও কম দেখেন। তারপর আমার কপালে চুমু খেয়ে বললেন, নিজের বাড়ি কেমন লাগছে মা? খুব ভালো ঠাম্মা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তা থাকো না মা, বাড়িটা একটু ভরা থাকে তবে, নইলে তো কেমন খাঁ খাঁ করে। না 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 না, এখানে বেশি দিন থাকা ঠিক হবে না, ঠিক না ঠিক না। কেন ঠাম্মা? শহরে তোমার স্কুল আছে না, আর আর এখানে তোমাদের তো কষ্ট হবে। আলো নেই, পাখা নেই, গাড়ি ঘোড়া নেই। তার চেয়ে এমন করে মাঝে মাঝে এসো, তাই ভালো। তারপর দেখা হলো অপর সদস্যার সঙ্গে। তিনি আমার বাবার খুড়িমা, ইনিও সম্পর্কে আমার ঠাকুমাই হলেন। তিনি দেখলাম তার ঘর সংলগ্ন বারান্দায় একটা আরাম কেদারায় বসে অষ্টমীর চাঁদের মতো সোনালি চশমা চোখে খুব মন দিয়ে লাল মলাটের কি একটা বই পড়ছেন। আমাদের শব্দ পেয়ে তিনি ঘাড় ফিরিয়ে চাইলেন। সঙ্গে সঙ্গে তার মুখটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠল। আমাকে কাছে পেয়ে তিনি কত যে আদর করলেন। তারপর একসময় বললেন, ভগবানের যে কি বিচার বুঝি না। আর আমাদের মতো 3 কাল গিয়ে এককালে ঠেকা বুড়ো বুড়িগুলো 8 হয়ে বসে আছি। কত চাইছি এবার পার করো, তবু তার দয়া হয় না। আর এদিকে এমন সোনার পুতুল আবার। বলতে বলতে তিনি হু হু করে কাঁদতে লাগলেন, আমার হাত দুটো বুকে চেপে। এমন দৃশ্য দেখার আমার অভ্যেস আছে, আজকাল আর আমার কান্না পায় না। আমার খুব ইচ্ছে ছিল গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখব, কিন্তু এইটুকুতেই আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, আর বসে থাকতে পারছি না। তাই মা বলল ঘরে গিয়ে আমি যেন একটু ঘুমিয়ে নিই। সাদা জমিতে সুতোর কাজ করা চাদরের ওপর খাটের একপাশে হেলান দিয়ে বসে আমি চেয়েছিলাম জানলার দিকে। ঘুম জড়িয়ে আসছে চোখে, কিন্তু ঘুমোতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ঘুমিয়ে পড়লে অনেকখানি সময় হাতছাড়া হয়ে যাবে। যতদিন আছি, যতটা সময় এখানে আছি, প্রত্যেকটা মুহূর্ত আমি প্রাণ ভরে উপভোগ করতে চাই। ঘরের ডান দিকের দেওয়ালে একটা ড্রেসিং টেবিল, আগেকার দিনের কাঠের তৈরি ভারী আসবাব, বড় একটা আয়না তাতে। সেইখানে আমি এখন
নিজেকে দেখতে পাচ্ছি। কাচের ওপর সময়ের আঁচড় পড়েছে, প্রতিবিম্ব ঝকঝকে না হলেও বেশ বোঝা যায়। আমি সেদিকে তাকিয়ে আমার মাথার স্কার্ফ খুলে ফেললাম। চুলবিহীন পরিষ্কার মাথাটা বেরিয়ে এলো। মুখের উপর চোখ রাখলেই দেখা যায় সেখানে ভ্রুজোড়াও অনুপস্থিত। লিউকেমিয়া নামক অযাচিত ব্যাধির উপহার আর কি। বাড়িটায় আমাদের আসাটা প্রায় এক প্রকার বারণ ছিল, বাবা মা তাই বলতো। কারণটা ভাষা ভাষা জানিয়েছিল আমার ঠাকুমা। বলেছিল বাড়িটা নাকি ভালো না, কে বা কিছু একটা থাকে এখানে, যার জন্য আমাদের বংশের কারোরই এখানে আসার ঠিক অনুমতি নেই। আর সেই কিছু একটাই নাকি আমার ঠাকুরদাদার মৃত্যুর জন্য দায়ী। এই বাড়িতে যে কিছু একটা খারাপ আছে বাবা সেটা বিশ্বাস করে না। তার মতে যে বাড়িতে দাদুর এমন মর্মান্তিক মৃত্যু হয়েছিল সেই বাড়িতে আর আসতে ইচ্ছে হয়নি। আমি কিন্তু বিশ্বাস করি এখানে কিছু আছে। বলতে পারো খানিকটা সেই কারণেই আমি এই বাড়িতে আসতে চেয়েছি। সবটা যে জানি তা নয়, তাই জানতেই আমি এখানে এসেছি। তোমরা বুঝতে পারছো না তাই তো? ভাবছো বুঝি মেয়েটা একটু পাগলি আছে। আচ্ছা, ব্যাপারটা তাহলে খুলেই বলি, শোনো। ছোটবেলা থেকেই আমার নিজের ঠাম্মার কাছে এই বাড়ির অনেক গল্প আমি শুনেছি। মজার গল্প, ডাকাত পড়ার গল্প, এরোর বিয়ের গল্প, বাবা কাকার ছোটবেলার গল্প, আর কত কি। কিন্তু যখনই এই বাড়িতে আসার কথা জিজ্ঞেস করতাম ঠাম্মা বলতো, না রে শোনা, ওই বাড়িতে যে থাকে সে তোদের বংশের কাউকে না খেয়ে ছাড়বে না। সেই ভয়ে তো তোর বাবা কাকাকে নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। কিন্তু তোর দাদুকে আনা গেল না। তিনি তখন একেবারে বদ্ধ পাগল, দিন রাত চিৎকার করতেন। এমনই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তার যে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো, নইলে একটু ফাঁক পেলেই তিনি বাড়ির পেছনের বিশাল পুকুরটায় ঝাঁপ দিতে চাইতেন। কাছে গেলে কি বাড়ির বাইরে বের করতে চাইলে এমন হিংস্র হয়ে উঠতেন সে খুব ভয় করত। একবার আমাদের এক কাজের লোকের হাতে কামড়ে মাংস তুলে নিয়েছিল। এমনই কপাল যে সেই সময়ে স্ত্রী হয়ে তার পাশেও আমি থাকতে পারিনি সোনা, থাকতে পারিনি। থাক ঠাম্মা, আমি আর শুনতে চাই না। তাই দাদু আর এই বাড়ির ব্যাপারে এর বেশি আমার জানা হয়নি। এই বাড়ির সেই কিছু একটার ব্যাপারেও তিনি মুখ খুলতে চাইতেন না। তারপর আমার শরীর খারাপ শুরু হলো। অকারণ ক্লান্তি, র্যাশ, হাতে পায়ে ব্যথা, বারবার অসুস্থ হয়ে পড়তাম। ওজনও অল্প দিনের মধ্যেই খুব কমে গেল। ডাক্তার দেখিয়ে বিভিন্ন টেস্ট করানোর পর ধরা পড়ল লিউকেমিয়া। বাড়িতে তখন এক অবস্থা। বাবা, মা, ঠাম্মা, আত্মীয় স্বজন, এমনকি স্কুলের টিচারেরাও খবরটা শুনে কেঁদেছিলেন। আমি বাড়ির আদুরে একটা মেয়ে, তার এই খবরে তারা যে ভেঙে পড়বেন এটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে আমার নিজের জন্য তত দুঃখ লাগে না, কষ্ট হয় মা বাবাকে দেখলে। আমাকে আরও কটা দিন বাঁচিয়ে রাখতে কি যুদ্ধটাই না করছে ওরা। আরও একটা ব্যাপারে আমার মন খারাপ হয়। একদিন মা ব্রেকফাস্ট টেবিলে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা মিমি, তোর যদি কোনো ভাই বা বোন হয় তুই খুশি হবি? খুব খুব খুব। কিন্তু তারপর থেকেই আমি অসুস্থ হতে শুরু করি। তাই আমার কোনো ভাই বোন আর এখন আসবে না। হয়তো আমি চলে গেলে আসবে, কিন্তু বেঁচে থাকতে নিজের ছোট ভাই বা বোন আমার দেখা হবে না। যাকে সে কথা, আসল কথা হলো মরে যাওয়ার আগে এই বাড়িটা দেখার বড় ইচ্ছে হয়েছিল। আর তার থেকেও বড় ইচ্ছে হয়েছিল জানতে এখানে ঠিক কি বা কে থাকে, যার জন্য আমাদের এখানে আসা বারণ। সেই কিছু একটার ব্যাপারে না জেনে আমি চলে যেতে চাই না।
ঠাম্মার মুখেই একবার শুনেছিলাম আমাদের পরিবারের উপর নাকি কি অভিশাপ রয়েছে। আমার জানা দরকার কি সেই অভিশাপ, আর কেনই বা আমার পরিবার সেই অভিশাপ পেল। ব্যাপারটা কি আদৌ সত্যি নাকি পুরোটাই একটা কুসংস্কার? এটা কি কেবল একটা ভুল ধারণা যেটা আঁকড়ে এতগুলো মানুষ এতগুলো বছর কাটিয়ে দিল? আমাকে জানতেই হবে। ঠাম্মা আজ আর নেই, আর আমার শরীরের যা অবস্থা, সম্ভবত এই জন্মদিনটাই আমার শেষ জন্মদিন। বাবা মা সেটা স্বীকার না করলেও মনে মনে ঠিক জানে, তাই আমার আবদার তারা ফেলতে পারেনি। সেই শেষ ইচ্ছে বলে একটা কথা আছে না? একটা অন্ধকার জায়গা, বড্ড অন্ধকার, কেমন বিচ্ছিরি গন্ধ চারিদিকে। আমি বসে রয়েছি একটা কর্দমাক্ত জায়গায়। এখানে আমি এলাম কি করে? ও কি আমার সামনেও কে বসে আছে? যেন অন্ধকার জমিয়ে তৈরি করা হয়েছে একটা মূর্তি। তুলনামূলক ফিকে আঁধারের গায়ে অবয়বটুকুর আভাস পাচ্ছি মাত্র। এবার তার চোখ দুটো স্পষ্ট হয়ে উঠল, সাদা খোলাটে মনিহীন একটা চোখ। হঠাৎ আমার গলার উপর আমি প্রবল একটা চাপ অনুভব করলাম। দম বন্ধ হয়ে আসায় ছটপটিয়ে উঠে বসলাম আমি। উফ, কি বিচ্ছিরি একটা স্বপ্ন। শ্বাস নিতে এখনো কষ্ট হচ্ছে আমার। সুতোর কাজ করা বিছানার চাদরটা ঘামে ভিজে গিয়েছে একেবারে। বাবা সমীর, সব কিছুকে এমন তাচ্ছিল্য করা উচিত নয়। তোমার নিজের বাবার কথাটা কি ভুলে গেছো? পিসমশাই, বাবার মানসিক সমস্যা হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন। ঠিকমতো চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে যেতেন, কিন্তু ওই আপনাদের অন্ধবিশ্বাস। হ্যাঁ, তুমি তখন অনেকটাই ছোট ছিলে, বোঝার বয়স ছিল না, তাই এই কথা বলছো। ওনার যে কি অবস্থা হয়েছিল তা আমরা দেখেছি। আপনি তাহলে আমাদের এখান থেকে চলে যেতে বলছেন? না না বাবা, চলে যেতে বলছি না, শুধু বলছি যতদিন এখানে আছো খুব সাবধানে থাকবে। বিশেষ করে সন্ধ্যের পর তুমি বা তোমার মেয়ে কোনো মতেই ঘর থেকে বের হবে না। এমনকি ঘরের সমস্ত জানলা বন্ধ করে রাখবে। যা খুশি হয়ে যাক, ঘরের বাইরে বের হবে না। অনেক কিছু শুনতে পাবে, অনেক অদ্ভুত ব্যাপার ঘটতে দেখবে, কিন্তু ভোর হওয়ার আগে কিছুতেই ঘর থেকে বের হবে না। নইলে নইলে কি হবে? জোকা বড়ি আমাদের ধরে নিয়ে যাবে, তাই বুঝি? আস্তে বলো, ও কথা জোরে বলতে নেই। শোনো, আর কিছু না হোক, গুরুজন হিসেবে আমার কথাটা শোনো। নিজের জন্য না হোক, নিজের মেয়েটার জন্য যা যা বললাম সেটা মেনো। তোমাদের বিন্দুমাত্র ক্ষতি হোক আমরা চাই না। এতক্ষণ ঘরের বাইরে থেকে বাবা আর হরিহর দাদুর কথাবার্তার শব্দ শুনছিলাম। বাবা দেখলাম আর কোনো উত্তর করলেন না। চটির শব্দ শুনে বুঝলাম বাবা ঘরে আসছে। আমি আবার আগের মতো চোখ বুজে শুয়ে রইলাম। বাবা আমার কপালে হাত রাখতে আমি চোখ খুললাম, যেন এই মাত্র ঘুম থেকে উঠলাম। উঠে বসে দেখি ঘরের বাইরে দরজার কাছে হরিহর দাদু তখনও দাঁড়িয়ে। তিনি আমায় দেখে হাসি মুখে বললেন, ঘুম হলো মা? এবার তোমার জন্য একটু গরম গরম দুধ এনে দিতে বলি। আমি বাড়িটা একটু ঘুরে দেখব। আচ্ছা। বাড়িটা সত্যিই অনেক বড়। ঘুরে ঘুরে সবটা দেখতে গেলে বেশ সময় লাগে।
আমি যেহেতু আগের মতন আর দৌড়োদৌড়ি করতে পারি না, হাঁটতেও হয় ধীরে সুস্থে, তাই আমার আরও সময় লাগছে। ভেবেছিলাম একাই ঘুরে দেখবো সবটা, কিন্তু হরিহর দাদু দেখলাম রাজি নন। তাই কিছুটা দূরত্ব রেখে গদাধর দাদা রয়েছে আমার সঙ্গে। কয়েকটা ঘর থেকে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। এটা তালা দেওয়া, কিন্তু লোহার শিক দেওয়া জানলা রয়েছে একটা। সেই জানলা দিয়েই শেষ বেলার রুগ্ন আলো পড়ছে ঘরের ভেতরে। লোহার শিকের ফাঁক দিয়ে চোখ রেখে ভেতরটা দেখার চেষ্টা করলাম। গদাধর দাদা মৃদু আপত্তি করছিল। চোখ সয়ে আসতে দেখতে পেলাম সেই বন্ধ ঘরের এক কোণে দেওয়াল থেকে ঝুলছে দুটো লোহার শিকল। সেই শিকলের মাথায় আবার একটা করে রিং লাগানো। গদাধর দাদা কেন আপত্তি করছিল এবার তা বুঝতে পারলাম। আমি জানলা থেকে মুখ সরিয়ে তার দিকে চেয়ে বললাম, এই ঘরেই বুঝি আমার দাদুকে বেঁধে রাখা হতো? দাদা দেখলাম শুকনো মুখ নিয়ে মাটির দিকে চেয়ে আছে। বুঝলাম আমার আন্দাজ নির্ভুল। আচ্ছা, দাদুর ঠিক কি হয়েছিল? দাদা প্রথমে কিছুক্ষণ ইতস্তত করলো, তারপর এদিক ওদিক চেয়ে কেউ আছে কিনা দেখে নিয়ে কাছে গিয়ে এসে নিচু গলায় বলল, তিনি শেষ দিকে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন। তিনি ডাক শুনতে পেতেন, বলতেন তারে কে জানি ডাক দেয়, বলে বলে ঘর থেকে বের হয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পড়তে। কোন পুকুর? এবারের পশ্চিম দিকে একটা বিশাল পুকুর আছে, সেখানে যাওয়া যাবে এখন? সে কি, ও কথা ভুলেও ভেবো না দিদিমণি, ও পুকুর ভালো নয়। কেন, কি আছে ওখানে? এই পরিষ্কার হয়নি বহুদিন, একেরে জঙ্গল হয়ে আছে। এখন আবার বর্ষাকাল, কাদায় পা ডেবে যায়, তার উপর লতার উৎপাত। লতা মানে সাপ? আহা, সন্ধেবেলা ও বলতে নেই, বলতে হয় লতা। যাক, ওদিকে কখনো যেও না যেন। চলো এখন ঘরে চলো দেখিনি, সন্ধ্যা হয়ে আসছে, এখন বাইরে থাকা ঠিক নয়। এখানে তো আর তোমাদের কলকাতার মতো ইলেকট্রিক বাতি নেই। চলো। আচ্ছা, ওই পুকুরে কি জোকা বুড়ি থাকে? ও জিনিসের নাম তুমি জানো? ও কথা মুখে এনো না দিদিমণি, খবরদার। এখন আর কিছুতেই তোমাকে বাইরে ঘুরতে দেব না আমি। ঘরে চলো, আধার নামছে। এখানে বিদ্যুৎ সংযোগ নেই, মানে গ্রামে আছে কিন্তু এই বাড়িতে নেই। ফোনে চার্জ দিতে সমস্যা হচ্ছে বলে মা বাবা বেশ বিরক্ত। আমার কিন্তু ভারী মজা হচ্ছে। হ্যারিকেনের হলদে আলোয় পুরনো বাড়িটা আরও রহস্যময় লাগছে। এখানে কেউ বেশি রাত অবধি জাগে না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। আমরাও তাই করব কথা ছিল, কিন্তু আমরা যখন খেতে বসেছি তখন এক অদ্ভুত কাণ্ড হলো। আমি, মা আর বাবা পাশাপাশি খেতে বসেছি। গদাধর দাদার বউ আমাদের যত্ন করে খেতে দিচ্ছেন। পাশে বসে বাবার খুড়িমা তালপাতার পাখা দিয়ে বাতাস করছেন। সামনে জ্বলছে দুটো হ্যারিকেন। একটু দূরে হরিহর দাদু বসে আছেন একটা চেয়ারে, আর ওদিকে গদাধর দাদা অন্য একটা হ্যারিকেন হাতে গিয়েছে আমাদের ঘরে বিছানা করে দেওয়ার জন্য। আর তখনই আমাদের ঘরের দিক থেকে ঝনঝন শব্দে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। দিলি, ভেঙেই দিলি তো হ্যারিকেনটা। দাদু বিরক্ত মুখে উঠে ঘর থেকে বের হতে উদ্যত হলেন। ঠিক যখন তিনি দরজার কাছে পৌঁছেছেন তখনই বাড়ির পশ্চিম দিক থেকে একটা ঝোড়ো কনকনে ঠান্ডা হাওয়া ছুটে এলো। তার কিছুটা ঢুকে এলো খাওয়ার ঘরেও। সেই হাওয়ার গায়ে কেমন যেন শ্যাওলা মাখা গন্ধ। সেই দাপটেই আমাদের ঘরে জ্বলতে থাকা হ্যারিকেন দুটো আশ্চর্য কায়দায় দপদপ করে নিভে গেল। মুহূর্তের ব্যবধানে আমরা ডুবে গেলাম আধার সলিলে। আমি জানি না কেন, কোনো কারণ ছাড়াই গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। তার সঙ্গে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। দাদু প্রথমে আমাদের উদ্দেশ্যে বললেন, কেউ খবরদার নিজের জায়গা ছেড়ে উঠবে না। বৌমা, মেয়ের হাত শক্ত করে ধরে রাখো। এই হাওয়া আমি চিনি, জানি এই হাওয়া ভালো নয়। মা কোনো কথা না বলে আমায় বুকের কাছে টেনে নিল।
আরে এসব হচ্ছেটা কি? দাঁড়াও দেখি, আমি আলোটা জ্বালছি। খবরদার, আলো জ্বালবি না। গদা, এখন ঘর থেকে বেরোস নি, ঘরে থাক। পাশের ঘরে গদাধর এই কথার মানে বেশ বুঝতে পারল। সেও বোধ করি ভয় পেয়ে চুপ করে ঘরের অন্ধকারেই আশ্রয় নিল। দড়াম করে ঘরের দরজা বন্ধ হলো শুনতে পেলাম। এই নিরেট অন্ধকারেও আন্দাজে বেশ বুঝলাম হরিহর দাদু দরজা আগলে শরীর শক্ত করে দাঁড়িয়ে আছেন, যেন একটু নড়লেই কিছু একটা হয়ে যাবে। আরও বুঝতে পারছিলাম সেই শ্যাওলার গন্ধমাখা হাওয়াটা ছুটে বেড়াচ্ছে গোটা বাড়ির ভেতর, কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। প্রত্যেকটা ঘরের বাইরে দিয়ে বয়ে যাওয়ার সময় আঁচ করে নিচ্ছে ভেতরে কে রয়েছে। এইভাবে বেশ খানিকক্ষণ ঘুরে বেড়ানোর পর সেই হাওয়াটা যেন এসে কিছুক্ষণ থমকে দাঁড়ালো আমাদের এই ঘরের সামনে। তারপর আমাদের সবার হৃদস্পন্দন চতুর্গুণ করে প্রবল শব্দে কে যেন দরজা ধাক্কাতে লাগলো, যেন পারলে দরজা ভেঙেই ঢুকে পড়বে ঘরে। শ্যাওলার গন্ধটা এখন এতই তীব্র যে নাক জ্বালা করছে। দাদু তার বৃদ্ধ শরীরে সেই শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, যা বুঝলাম। প্রাণপণ চেষ্টা করছেন যাতে দরজা খুলে কি ভেঙে না যায়। আর সহ্য করতে না পেরে এবার বাবা উঠে গেল দাদুকে সাহায্য করতে। এবার দুজনে মিলে চালালো সেই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই। কতক্ষণ এমন চলল তা ঘড়ি ধরে বলা সম্ভব নয়। সময়ের হিসেব তখন ছিল না। তারপর ঠিক যেমন করে হাওয়ার ঝাপটা এসেছিল তেমনভাবেই ফের পশ্চিম দিক দিয়ে বেরিয়ে গেল। এতক্ষণ ধরে বুকের ভেতর আটকে থাকা নিঃশ্বাস বেরিয়ে এলো আমার আর মায়ের। শুনতে পেলাম ফের ঝিঝি ডাকা শুরু করেছে। কুকুর স্বরে ব্যাঙও ডাকছে আবার আগের মতোই। ওরাও বুঝেছে যে এসেছিল সে চলে গিয়েছে। পাশের ঘর থেকে গদাধর দাদার শুকনো স্বরে ডাক শোনা গেল। শ্রদ্ধা বাবু, শ্রদ্ধা বাবু, শ্রদ্ধা বাবু। আমি হ্যারিকেনটা জেলে আসছি, তুই যেখানে আছিস থাক, নইলে এই আধারে ভাঙা কাছে পা কাটলে আবার এক হ্যাপা হবে। এই ঘরে দুটো হ্যারিকেন আগে জ্বালা হলো। তারপর তার একটা ঘরে রেখে অপরটা নিয়ে দাদু বের হতে গেল। বাবাও যেতে চাইলে তিনি প্রথমে একটু আপত্তি করলেন, কিন্তু শেষে রাজি হলেন। তারা আলো হাতে যেই ঘরের বাইরে গেলেন অমনি বাবা অবাক হয়ে বলে উঠল, কি বারান্দা জুড়ে এত জল কেন? বিপদ কেটে গেছে ভেবে মা হাতের বাঁধন বেশ কিছুটা আলগা করেছিল। সেটারই সুযোগ নিয়ে আমি হাত ছাড়িয়ে উঠে বাইরে গিয়ে দাঁড়ালাম। দেখি সত্যিই টানা বারান্দার মেঝেতে জলের চিহ্ন, যেন কেউ এই মাত্র ভিজে গা কাপড়ে এখান দিয়ে হেঁটে গিয়েছে। দাদু আমার হাত ধরে গম্ভীর গলায় বললেন, মা, তুমি এসো না, ঘরে যাও, খাওয়া শেষ করো। এবার বুঝতে পারছো তো আমি কেন তোমাদের আসতে বারণ করেছিলাম? তোমরা ইংরেজি পড়া ছেলে বলে এসব কুসংস্কার মনে করে উড়িয়ে দাও, কিন্তু এসব আমরা বছরের পর বছর প্রত্যক্ষ করেছি। এমন অনেক কিছুই হয় এই বাড়িতে যা যুক্তিবুদ্ধির বাইরে। তোমাদের পূর্বপুরুষের বাড়ি, তাদেরই অধিকার। এখন আমি তো আর বলতে পারি নে তোমার বাড়িতে তোমরা এসো না। তবে গুরুজন আর শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি আমার কথা শোনো, আমি বলবো খুব বেশি দিন এখানে থেকো না। রাতগুলো এখানে বড় ভয় ধরায়। যাই হোক, এসো এবার। সারা রাত আমাদের ঘরে হ্যারিকেন জ্বলছিল। বাবা মা কেউই ঘুমোয়নি। আমিও যে খুব নিশ্চিন্তে ঘুমিয়েছি তা নয়। ক্লান্তি আর কড়া ওষুধের প্রভাবে চোখে নিদ্রার ভারী পর্দা নেমে আসছিল, কিন্তু বারবার সেই পর্দা ছিঁড়েও যাচ্ছিল। একটা বিশেষ স্বপ্ন বারবার দেখছিলাম ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে। সেই একটা ছায়া দিয়ে গড়া শরীর, যার কেবল সাদাটে মণিহীন একজোড়া চোখ আমার উপর নিবদ্ধ। সেই চোখ ক্রমেই আমার মুখের কাছে আরও কাছে এগিয়ে আসে। যত কাছে আসে একটা উৎকট গন্ধে আমার দেহ পাক দিয়ে ওঠে। তারপরে প্রবল চাপ অনুভূত হয় গলার উপর। দম বন্ধ হওয়ার উপক্রম হতেই ঘুমটা ভেঙে যায় আমার। এমন হলো বেশ কয়েকবার। আর ঘুম ভাঙতে আমার মনে হচ্ছিল কে যেন ঘুরে বেড়াচ্ছে এই গোটা বাড়িটা ঘিরে। তার গায়ের বিশ্রী ঝাঁঝালো পাকের গন্ধটাও নাকে আসছিল বারবার। ঘুমের মধ্যে তলিয়ে যাওয়ার ঠিক
আগের মুহূর্তে একটা হাতকে যেন এগিয়ে আসতে দেখছিলাম আমার দিকে। সেই হাতের রং সাদা ফ্যাটফ্যাটে, চামড়া কুঁচকানো, আর তাতে নোংরা কালচে হয়ে আসা বাঁকা বাঁকা নখ। মনে হয় নখের ভেতর জমে আছে শ্যাওলা। দাদুর বলা কথাটা ঘুমের মধ্যেই মাথার ভেতর বাজছিল। রাতগুলো এখানে বড় ভয় ধরায়। পরদিন সকালে আমি পিসি ঠাম্মার ঘরে বসে গল্প করছিলাম তার সঙ্গে। বাবা আর হরিহর দাদু গঞ্জে গিয়েছেন কালকের অনুষ্ঠানের জন্য ক্যাটারার জোগাড় করতে, কারণ বাসন লাগবে। এদিকে এই গ্রামে তেমন কোনো ব্যবস্থাই নেই। এখানে আগে ক্যাটারারের ব্যবস্থা ছিল না পিসি ঠাম্মা? তাহলে তোমরা অনুষ্ঠান হলে কি করতে? কলা পাতায় খেতে দিতে বুঝি? না না, এই বাড়িতে কখনো কোনোদিন বাসনের অভাব হয়নি গো। বাসন আর মাছ যত চাই তত পাওয়া যেত। এত বাসন ছিল এই বাড়িতে, তা সেগুলো কোথায় গেল? বাড়িতে নয়, বাসন বাসন তো পুকুর থেকে উঠে আসতো। বলেই তিনি থেমে গেলেন, যেন ভুলবশত বেফাস কিছু বলে ফেলেছেন। আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছিলাম না, তাই পিসি ঠাম্মাকে জড়িয়ে খুব করে বললাম, বলো না, থামলে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি। তবে তবে সবটা আমায় জিজ্ঞেস করো না মা, আমি সেটা তোমাকে বলতে পারবো নি কো। আমার বয়স তখন খুব অল্প, বুঝলে দিদি ভাই। বিয়ের বয়সও হয়নি তখন। সেবার গায়ে খরা হলো। আমাদের বাড়ির পিছন দিকের ওই পশ্চিমের পুকুরটাও শুকিয়ে গিয়ে মাছ টাছ সব মরে গেল একেবারে। সে এক ভয়ঙ্কর অবস্থা। তারপর আমার জ্যাঠামশাই, মানে তোমার ঠাকুর দাদার বাবা, একটা পুজো করালেন ওই পুকুরে। তার একদিন পর আমরা অবাক হয়ে দেখলাম শুকিয়ে আসা পুকুরটা একেবারে কানায় কানায় ভর্তি, টলমল করছে জল। গায়ের লোক তখন প্রাণ ফিরে পেল। সেই জলই তারা ব্যবহার করতো খাওয়ার জন্যে বা ঘরের কাজে। তাছাড়াও একটা কাণ্ড হতো। বাড়ির কোনো পালা পার্বণে দেখতাম জ্যাঠামশাই পুকুর পাড়ে গিয়ে জলকে নিমন্ত্রণ করে আসতেন। তারপরেই দেখা যেত এই এত এত বাসন পুকুরের জল থেকে উঠে এসে বাঁধানো পাড়ের সিঁড়িতে সাজানো রয়েছে। কখন সে বাসন উঠতো, কেই বা তুলে দিত, কেউ জানতে পারতো না। একেবারে ঝকঝকে তামার কাঁসার বাসন, সোনা বলে ভুল হতো। আর জানো তো দিদি ভাই, এমন আশ্চর্যের ব্যাপার, একটা বাসন কম কি বাড়তি হতো না। না জানিয়ে বেশি মানুষ এসে পড়লেও কখনো কম পড়তো না। আর মাছও তেমন করেই উঠে আসতো। ইয়া মাছ, কখনো কাতলা, কখনো রুই, কোনোটা 7 কিলো তো কোনোটা 10 কিলো এমন ওজন। লোকজন খেয়ে কুলোতে পারতো না। এখানেও মজা হলো। যত লোকই খাক না কেন, মাছ কখনো কম পড়তো না। আবার এমন বেশিও হতো না যে তা নষ্ট হয় কি ফেলা যায়, ঠিক খাওয়া হয়ে যেত। বুঝলে দিদি ভাই, এই হলো ঘটনা। ম্যাজিক? হ্যাঁ, ঠিকই বলেছ দিদি ভাই, ম্যাজিকই বটে। কেমন করে করতেন এই ম্যাজিক তোমার জ্যাঠামশাই? তা ঠিক জানি না, তবে একবার লুকিয়ে দেখেছিলাম। তিনি পুকুর পাড়ে দাঁড়িয়ে কি যেন একটা ছড়া বলতেন। কি ছড়া?
তুমি জানো? না, তা ঠিক মনে নেই, তবে একটা দুটো শব্দ যেন আবছা আবছা মনে পড়ে। কি সব সুপারি, পান, তারপর কাতলা, রুই। তুমি পারো সেই ম্যাজিকটা করতে? না দিদিভাই, আমি ওসব পারি না। আমার জ্যাঠামশাইয়ের পর তোমার ঠাকুর দাদা পারতেন। তিনি অসুস্থ হয়ে পড়ার পর আর কেউ পুকুর থেকে বাসন তুলতে পারেনি। সেই ম্যাজিকটা হারিয়েই গেল। সেই বাসনগুলো এখন কোথায় পিসি ঠাম্মা? সেই বাসন তো রাখা যেত না দিদিভাই, অনুষ্ঠান শেষে আবার জলে ফেলে দিতে হতো। এর অন্যতা হলে যে সর্বনাশ। আর নয় দিদিভাই, আবার পরে গল্প বলবো। এখন তুমি একটু শুয়ে থাকো, নইলে শরীর খারাপ করে যাবে যে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমো লক্ষ্মী হয়ে। হ্যাঁ, আমি আপত্তি করলাম না। চোখ বুজে ভাবতে লাগলাম, এই গল্পের কিছুটা পিসি ঠাম্মা বললেও সবটা বলেননি। পুরোটা জানতে হলে আরেকজনের কাছে যেতে হবে আমাকে। কিন্তু এখন বড্ড ক্লান্ত লাগছে। রাতে আমাদের ঘরের দরজা হরিহর দাদু বাইরে থেকে তালা দিয়ে দিলেন। মাকে বললেন ভেতর থেকেও শেকল তুলে ভালোভাবে বন্ধ করে রাখতে। বারবার সাবধান করে দিলেন যাতে যাই হয়ে যাক না কেন আমাদের মধ্যে যেন কেউ ভোরের আলো ফোটার আগে ঘরের বাইরে না আসে। সারা রাত যেন আমরা সতর্ক থাকি। মাকে বিশেষ করে বলে দিলেন যেন বাবার জেদকে প্রশ্রয় না দেয়। প্রথম রাতে কিছুই হলো না দেখে আমাদের চোখে স্বাভাবিকভাবেই ঘুম জড়িয়ে এসেছিল। মা আর বাবার মাঝে আমি শুয়েছিলাম। রাত তখন মনে হয় অনেক। একটা তীব্র গন্ধ নাকে আসায় ঘুমটা ভেঙে গেল আমার। সেই একরকম পচা জলের মতো ঝাঁঝালো গন্ধ। গায়ের ওপর থেকে মায়ের হাত সরিয়ে উঠে বসলাম। হ্যারিকেনটা বসানো আছে আমাদের পালঙ্ক আর ঘরের দরজার ঠিক মাঝখানে, ফলে জায়গাটা বেশ আলো হয়ে রয়েছে। সেই আলোতেই একটা জিনিস দেখে আমার দেহ মূর্তির মতো জমে গেল। দেখলাম ঘরের দরজার নিচে যে 2-3 ইঞ্চির ফাঁক রয়েছে, সেখান দিয়ে কালো রঙের কি যেন ঢুকে আসছে ঘরের ভেতর। আমি মাথা ঘোরাতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ একটা বরফের চাই আমার ঘাড়ের উপর বসিয়ে রেখেছে। ওটা কি? সাপ? একটা নয়, একাধিক সেই কালো জিনিস দরজার নিচ দিয়ে এগিয়ে আসছে ভেতরে। না, সাপ নয় সেগুলো। প্রচণ্ড আতঙ্কের সঙ্গে আমি আবিষ্কার করলাম সেগুলো আসলে চুল। কালো কুচকুচে ভিজে চুলের গোছা। সেগুলো সর্পিল ভঙ্গিতেই এঁকে বেঁকে এগিয়ে আসছে। মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না আমার। তেমনি ভয় কাঁপতে কাঁপতে এবার লক্ষ্য করলাম মোটা সেগুন কাঠের দরজাটাকে কেউ প্রবল শক্তিতে ঠেলছে বাইরে থেকে। সেই অমানসিক বল প্রয়োগের ফলে অত পোক্ত দরজাটা বেঁকে যাচ্ছে ধনুকের মতো। অথচ আশ্চর্য ব্যাপার, এই এত কিছুর মধ্যেও সামান্যতম আওয়াজ কিন্তু হচ্ছে না দরজায়। সেই বেঁকে যাওয়া দরজার ফাঁক দিয়ে আবারও এক মুহূর্তের জন্য দেখতে পেলাম একটা হাত। সাদা কদাকার একটা হাত, যার লম্বা পাকানো আঙুলের মাথায় শ্যাওলা ধরা বাঁকা নখ। আমি খুব কষ্টে মায়ের গায়ে অল্প ধাক্কা দিলাম। মা ধর্মর করে উঠে বসতে আমি কোনো মতে আঙুল তুলে দেখালাম দরজার দিকে। মাও দেখতে পেল সবটাই। ও কি 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 ওটা? বাবা! মায়ের চিৎকারে এবার উঠে বসলো বাবা। সঙ্গে সঙ্গে ঘরে প্রবিষ্ট সেই চুলের গোছাগুলোকে কে যেন এক ঝটকায় বাইরে টেনে নিল। সেই কুৎসিত হাতটাও দরজার ফাঁক থেকে সাট করে সরে গেল। এসব যে
আমাদের মনের কি দেখার ভুল ছিল না? তার প্রমাণস্বরূপ দরজার কাছের মেঝেতে তখনও ভেজা চুল থেকে চুঁইয়ে পড়া জলের দাগ স্পষ্ট ফুটে আছে। ব্যাপারটা কি দেখার জন্য বাবা বেরোতে চাইছিল, কিন্তু মা কাঁদো কাঁদো হয়ে আটকাচ্ছিল। হয়তো নিজের জেদ বজায় রাখতে বাবা বেরিয়েই যেত, কিন্তু আমি যখন বাবার হাত ধরে বললাম যেও না প্লিজ, তখন ক্ষান্ত দিল। আমি দরজার দিকে ফের তাকিয়ে দেখলাম, যে এসেছিল সে আরও একটা প্রমাণ রেখে গিয়েছে। দরজার গায়ে 4টে আঁচড়ের দাগ, সরু ধারালো নখের আঘাতে ক্ষত সৃষ্টি হয়েছে কাঠের ওপর। বাকি রাত আর কারোর ঘুম হলো না। মা বারবার বলতে লাগলো বাড়ি ফিরে যাওয়ার কথা। আমি কিন্তু ভাবতে লাগলাম অন্য কথা। কাল খাওয়ার ঘরের দরজায় বাবা যেতেই সেই হাওয়া ফিরে গিয়েছিল। আজও বাবা জেগে উঠতেই চুলের গোছা আর হাতটা চলে গেল। আমি রোজ যে বিচ্ছিরি স্বপ্নটা দেখছি, সেটা মনে হয় বাবা দেখছে না। আমার মন বলছে এই বাড়ির কিছু একটা লক্ষ্য বাবা নয়, আমি। আচ্ছা, তোমায় আমি কি বলে ডাকবো? ওই ঠাম্মাকে তো আমি পিসি ঠাম্মা বলে ডাকছি, তোমাকে কি বলবো? বয়সকালে আমি দেখতে শুনতে ভালো ছিলাম, লোকে আমাকে সুন্দরী বলতো। গায়ের রং ফর্সা ছিল বলে এ বাড়িতে আমার নাম হয়েছিল সোনা বৌঠান। তা তুমি তাহলে আমাকে সোনা ঠাম্মা বলেই ডেকো, হ্যাঁ? আচ্ছা সোনা ঠাম্মা, আচ্ছা আমি যদি তোমার থেকে কিছু চাই, তুমি আমাকে দেবে? ওমা, সে কি কথা, দেব বই কি। আমার ক্ষমতায় যদি কুলোয় তো নিশ্চয়ই দেব দিদি। তা কি চাই বলো মা? সেটা তোমার ক্ষমতায় আছে, বলা ভালো সেই জিনিস একমাত্র তুমিই আমাকে দিতে পারো। দেবে বলো, প্রমিস করো। আহ, বাবা, আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, করলাম প্রমিস। বলো দেখি এবার কি চাই? ঠিক তো? প্রমিস করলে কিন্তু এবার কিন্তু কথার খেলাপ করতে পারবে না। আমি জানি এই বাড়িতে জোকা বুড়ি থাকে, জানি ওর জন্যই আমাদের এই বাড়িতে আসা বারণ। আমাদের পরিবারে একটা অভিশাপ আছে, যার জন্য হয়তো আমার কিংবা বাবার ক্ষতি হতে পারে। আমি তোমার কাছ থেকে সবটা জানতে চাই সোনা ঠাম্মা, প্লিজ। সোনা ঠাম্মার মুখের রং নিমেষে উড়ে গেল, যেন নিভে গেল মুখের মিষ্টি হাসিখানা। দ্বিধা করতে লাগলেন, মুখ বারবার খুললেও কোনো কথা বলে উঠতে পারছিলেন না। আমি ফের বললাম, সোনা ঠাম্মা, তুমি তো জানো আমি আর বেশি দিন বাঁচব না। যতই ভুলে থাকতে চাও, কথাটা তো মিথ্যে নয়। চলে যাওয়ার আগে আমি চাই সবটা জেনে যেতে। গত দুরাত আমাদের ঘরের বাইরে যে এসেছিল, সে কে? আমি জানতে চাই সোনা ঠাম্মা। মা, আমার ও কথা বলে না মা। তোমাদের আমরা ছোট মানুষ ভাবি বটে, কিন্তু তোমরা এখনকার ছেলে মেয়ে, খুবই বুদ্ধিমতী, অবুঝ তো নও। তাই তোমার কাছে অমন ঢাক ঢাক গুড়গুড় করাটা বোধহয় ঠিক নয়। বেশ, আমি বলছি তোমাকে সবটাই। শোনো, আমার বিয়ে হয়েছিল বেশ কম বয়সে, এই ধরো 8-9। ওমা, হাসছ? তখন তো অমনই হতো মা। যাই হোক, আমার ইচ্ছে ছিল পড়াশোনা করার। তা আমার শ্বশুর ঠাকুর মানুষ ছিলেন ভালো, আমার লেখাপড়ার ব্যবস্থা করে দিলেন বাড়িতেই। বই পড়তে ভালোবাসতুম বলে আমাকে বই টইও এনে দিতেন।
আমার লেখাপড়ার ব্যবস্থা করে দিলেন এই বাড়িতেই। এই দেখো কোন কথা বলতে গিয়ে কোথায় চলে যাচ্ছি। আসলে পুরনো দিনের কথা বলতে বসলে কত কিছু মনে পড়ে, তাই আর কি। তা যাক, আমার বিয়ের এই ধরো 1.5-2 বছর পর এই এলাকায় দেখা দিল ভয়ানক অনাবৃষ্টি। ফসল সব শুকিয়ে গেল, চাষের জমি হলো ফুটি ফাটা। আশেপাশে যত পুকুর, ডোবা, খাল এসব ছিল সব শুকিয়ে গেল। সেখানকার জল একেবারে তলানিতে এসে ঠেকলো, আর সেই জল মরা মাছের কঙ্কাল আর পাঁক মিলিয়ে ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে উঠল। এদিকে একই অবস্থা হলো এই বাড়ির পিছনের ওই বিশাল পুকুরেরও। দীর্ঘদিনের খরায় অত বড় জলাশয়ের জলও গেল শুকিয়ে। সে যে কি কষ্ট! জলের অভাবে মানুষ, গবাদি পশু মারা যেতে লাগলো। এক ফোঁটা জলের জন্য হাহাকার পড়ে গেছিল। এদিকে আমাদের এই বাড়ির আয়ের অধিকাংশই আসতো মাছের ব্যবসা আর জায়গির দেওয়া জমির ফসল থেকে। সুতরাং বুঝতেই পারছো বেশ অসুবিধে পড়তে হয়েছিল আমাদের। সেই সময় কোনো উপায় বাতলে দেওয়ার জন্য শ্বশুর ঠাকুর যোগাযোগ করলেন তার গুরুদেবের সঙ্গে। সেই গুরুদেব ছিলেন একজন অভিজ্ঞ তন্ত্র সাধক। তার সঙ্গে ঘরে বসে শ্বশুরমশাই অনেকক্ষণ ধরে কত কি আলোচনা করলেন, উপায় জানতে চাইলেন। তখন গুরুদেব বিধান দিলেন পশ্চিমের ওই পুকুরে জোকা বসাতে। জোকা বসাতে? জোকা বসানো মানে কি সোনা ঠাম্মা? তখন তো আমরাও জানতাম না মা, নিজেদের মধ্যে ফিসফাস করছি, কিন্তু শ্বশুর ঠাকুরকে সরাসরি জিজ্ঞেস করার সাহস ছিল না। তিনি এই সময়টা বড় বেশি গম্ভীর হয়েছিলেন, কারোর সঙ্গে বিশেষ কথা কইতেন না, সদাই ব্যস্ত থাকতে লাগলেন। কিসের যেন আড়ম্বরহীন হইচইহীন প্রস্তুতি করতে লাগলেন। বেশ কিছু সামগ্রী কিনে আনলেন গঞ্জের হাট থেকে, এমনকি একটা কচি পাঁঠাও। সেসব দেখে আমরা মেয়েরা আন্দাজ করলুম ঘরে নিশ্চয়ই কোনো পুজো করানো হবে। কিন্তু একটা খটকা রয়েই গেল। ঘরে কোনো পুজো হলে তার সিংহভাগ দায়িত্ব বর্তায় বাড়ির বউ মেয়েদের ওপর। তারাই প্রায় সমস্ত জোগাড় ইত্যাদি করে, ভোগ মিষ্টি বানায়। অথচ এই বেলায় আমাদের কিছু বলাই হলো না। আমরা কেবল নীরব দর্শক হয়ে রইলাম। এই সময় একটা ব্যাপার হলো। এখানে আসার পর আমি একজনের সঙ্গে সই পাতিয়েছিলাম। সই পাতিয়েছিলে মানে? মানে হলো গিয়ে বন্ধুত্ব করেছিল। সে ছিল এই বাড়িরই এক কর্মচারীর মেয়ে, নাম ছিল চারুলতা। ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছিল। গরিব ঘরের হলে কি হবে, সে ছিল অত্যন্ত সুন্দরী। পিঠ ছাপিয়ে নামতো কোঁকড়া চুলের ধারা, পদ্মকলির মতো চোখ, মুখখানা যেন কুমোরের হাতে গড়া দেবী প্রতিমা। শুধু একটাই খুঁত ছিল, চারু কথা কইতে পারত না।
সে ছিল বোবা। তাই তার বাবা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতেন। কেমন করে এই মেয়ের বিয়ে দেবেন, কি হবে তার ভবিষ্যৎ। এই সময় আমার শ্বশুর ঠাকুর কেমন করে তা ঠিক জানি না, চারুকে কিনে নিলেন তার বাবার কাছ থেকে। হয়তো বেশ ভালো টাকা করে দিয়েছিলেন, কিংবা হয়তো তিনি আমাদের মতোই বুঝতে পারেননি এ বাড়ির কর্তার উদ্দেশ্য। মেয়ের নিশ্চিন্ত ভবিষ্যতের কথা ভেবে দিয়ে দিয়েছিলেন তাদের বড় কর্তাকে। ওদিকে আমার হলো ভারী মজা। আমি ভাবলুম চারুকে বুঝি আমার শ্বশুর মশাই দত্তক নিলেন। সারা দিন সই আমার সঙ্গেই থাকতে লাগলো। বাড়িতে তার যত্ন বেড়ে গেল খুব। পেট ভরে ভালো খাওয়া, ভালো কাপড়, এমনকি গয়নাও কিছু দেওয়া হলো। তারপর একদিন সে যখন খেতে বসেছে, তখন শ্বশুর মশাই তাকে জিজ্ঞেস করলেন, আমি আমাদের গাঁয়ের মানুষের উপকারের জন্য, তাদের এই জলকষ্ট থেকে উদ্ধারের জন্য এক বিশেষ পূজার আয়োজন করছি, আর তাতে তোর সাহায্য লাগবে। তুই অনুমতি দিবি তো? চারুর তখন কতই বা বয়স, তার উপর মা মরা বোবা মেয়ে। দুনিয়ার ব্যাজ সে কিছুই বোঝে না। সে ঢক করে ঘাড় নেড়ে সায় দিয়ে দিল। শ্বশুর ঠাকুর তখন ঘরের বাইরের দরজার কাছে দাঁড়ানো তার গুরুদেবের সঙ্গে চোখাচোখি করেছিলেন বিশেষ ভঙ্গিতে। এ আমি নিজের চোখে দেখেছিলাম। তারপর সেই দিন রাতেরই কথা। সন্ধ্যের পর থেকেই কি এক বিশেষ তোড়জোড় শুরু হলো। চারুকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে তাকে নতুন কাপড় পরানো হলো। গায়ে দেওয়া হলো বেশ কিছু সোনার গয়না। তারপর নতুন বউকে বিয়ের সময় যেমন পিঁড়িতে বসিয়ে 2-4 জন ধরে ছাদনা তলায় নিয়ে যায়, ঠিক তেমন করে পিঁড়িতে বসিয়ে চারুকে নিয়ে যাওয়া হলো পশ্চিম দিকে। সেখানে যে ঠিক কি হয়েছিল তা কেউ জানে না। আমাদের ঘর থেকে বেরোতে বারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু পরদিন ভোর হতে না হতেই বাড়িতে একটা শোরগোল পড়ে গেছে শুনলুম। বাড়ির চাকর বাকরেরা পশ্চিমের পুকুরের ধারে মেলা হইচই জুড়ে দিয়েছে। আমরা মেয়েরা তখন ব্যাপার কি তা দেখতে গিয়ে তাজ্জব হয়ে লক্ষ্য করলুম, ওই শুকিয়ে আঠা হয়ে যাওয়া অত বড় পুকুরটা রাতারাতি ভরে উঠেছে কাকচক্ষু জলে। মধ্যে মধ্যে তাতে আবার মাছ ঘাই মারছে। এই যে একেবারে অলৌকিক ব্যাপার। ঠিক কিভাবে এমনটা হলো তা জানি না মা, কিন্তু তারপর থেকে আমার সই চারুকে আর কোনোদিন দেখতে পাইনি। তার কথা জিজ্ঞেস করলেই গুরুজনেরা আমার ধমক দিয়ে চুপ করিয়ে দিতেন। এরপর থেকে আরো অদ্ভুত কিছু ব্যাপার হওয়া শুরু হলো। শ্বশুরমশাই কোনো অনুষ্ঠানের ঠিক আগের সন্ধে পুকুরের কাছে গিয়ে ছড়া কেটে বাসন আর মাছ চাইতেন, পেতে রাখতেন জাল। পরদিন ভোরবেলাতেই দেখা যেত প্রচুর বাসন উঠে এসেছে পুকুর থেকে। বাসনের কখনো অভাব হতো না, তা সে যতই বড় অনুষ্ঠান হোক না কেন। জালে পড়া মাছ দিয়ে গাঁ শুদ্ধ লোক ভোজ সারত, কখনো কম পড়তো না। কিন্তু কিন্তু এর আবার কিছু বিধি নিষেধ ছিল।
কেমন? শ্বশুর মশাই যখন ওইভাবে ছড়া কেটে বাসন মাছ এসব চাইতে যেতেন, তখন পুকুর পাড়ে পান সুপারি রেখে আসতেন, যেন পুকুরে যে থাকে তাকে নিমন্ত্রণ করা হচ্ছে। পরে যদিও বুঝেছিলুম সেটা ঠিক নিমন্ত্রণ করা নয়, মুক্তির লোভ। পুকুরে বাস করা জোকাকে মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে সব নেওয়া হতো। নিয়ম ছিল যে রাতে পুকুর পাড়ে পান সুপারি রেখে আসা হতো, সেই রাতে কেউ সেখানে যেতে পারত না। আর পুকুর থেকে যে কটা বাসন উঠত তার প্রত্যেকটা ফিরিয়ে দিতে হতো পুকুরে। একটা ঝিনুক অবধি এদিক ওদিক হওয়ার জো নেই, হলেই হবে মহা সর্বনাশ। আর সেই পুকুরে অন্য লোকে কিন্তু ছিপ ফেলে মাছ ধরতে পারত না, মাছ ধরাই দিত না। মাছ একমাত্র নিতে পারতেন এ বাড়ির বড় কর্তা, অর্থাৎ কিনা আমার শ্বশুর মশাই। অল্প দিনেই মাছের ব্যবসা ফুলে ফেপে উঠল, বাড়ির লক্ষ্মী পুনঃপ্রতিষ্ঠিত হলেন। কিন্তু সেই সুখ স্থায়ী হলো না। অনেক বছর কেটে গিয়েছে তখন। আমার শ্বশুর ঠাকুরও গত হয়েছেন, তার জায়গায় দায়িত্ব পালন করছেন তোমার দাদু। আজও স্পষ্ট মনে আছে, সেদিন ছিল তোমার কাকার অন্নপ্রাশন। তোমার দাদু, আমার ভাসুর ঠাকুর, যথারীতি আগের দিন সন্ধেবেলা জোকা বুড়ির থেকে বাসন চেয়ে এসেছে। সে বাসন উঠেও এসেছে, তা দিয়ে গোটা অনুষ্ঠানও ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। কিন্তু বাসন ফেরত দিতে গিয়ে দেখল জলে এক অচরিত কাণ্ড শুরু হলো। পুকুরের শান্ত জল সমুদ্রের মতো ফুঁসতে লাগলো, যেন সাড়াসাড়ির বান ডেকেছে। ভাসুর ঠাকুর চেঁচিয়ে উঠে বললেন, নিশ্চয়ই কোনো বাসন ফেরানো হয়নি। তখন তো সারা বাড়ি তোল পার করে খোঁজা হলো। বাড়ির পৈতৃক সূত্রে পাওয়া নিজস্ব বাসন ছাড়া আর কোনো অতিরিক্ত বাসন পাওয়া গেল না। সে বাসন যে কোথায় গেল, কে নিল, কিচ্ছু জানা গেল না। সারাদিন পুকুরের জল তেমনই তোলপাড় হলো। ভাসুর ঠাকুর সহ বাড়ির প্রায় সবাই কতবার করে ক্ষমা চাইলে, কিন্তু কিছুতেই কিছু আর হয় না গো। মনে হচ্ছিল কি যেন সারা বাড়িতে প্রলয় নাচন নাচছে। পরদিন পুকুরের জল শান্ত হলো বটে, কিন্তু দেখা গেল তাতে শয়ে শয়ে মাছ মরে গিয়ে ভেসে উঠেছে। দুর্গন্ধের টেকার দায়। আর এরপর থেকেই ভাসুর ঠাকুর কেমন যেন হয়ে গেলেন। পাগলের মতো করতেন, বলতেন জোকা বুড়িকে বাসন ফেরাতে পারিনি, এবার ওর অভিশাপ লাগবে, আমাকে নিয়ে যাবে, আমাকে না নিতে পারলে আমার ছেলেকে নেবে। আর শ্বশুর ঠাকুরের গুরুদেব তাই বলেছিলেনও বটে, নিয়মগুলোর অন্যথা হলে জোকা বুড়ি এই বংশের কাউকে না কাউকে নিয়ে যাবে। তখন কি হলো? তখন তোমার ঠাকুমা ভয় পেয়ে তোমার বাবা আর কাকাকে নিয়ে শহরে পালিয়ে বাঁচেন। সঙ্গে বাড়ির আরো অনেক সদস্য ছিল। নিয়মানুযায়ী তাদের প্রাণহানির আশঙ্কা না থাকলেও মনে তো সকলেরই ভয় থাকে। আমার তো ছেলে পুলে হয়নি, আর আমার স্বামী মানে তোমার বাবার খুড়ো বেশ কয়েক বছর আগে বিবাগী হয়ে ঘর ছেড়েছিলেন। তাই আমি রয়েই গেলাম। তোমার দাদু
অল্প দিনেই বদ্ধ উন্মাদ হয়ে গেলেন। তাকে আর এ বাড়ি থেকে বের করা যায়নি। কাল যে জিনিস খাবার ঘরের কাছে দিয়ে ঘুরে গিয়েছে, সে জিনিস তখন থেকেই রোজ আসে। তোমার দাদুর সময়ও আসতো। তার ঘরের দরজায় এসে যখন সে দাঁড়াতো, তখনই তিনি শিকল ছেড়ে ফেলার উপক্রম করতেন। তাকে ওই জোকা বুড়ি ডাকতো, নিতে আসতো। সেই ডাকে সাড়া দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়তে চাইতেন পুকুরের জলে। সেটা হয়তো বাড়ির লোকের, বিশেষ করে গদাধরের সাবধানতার জন্য পারেননি, কিন্তু তার মৃত্যুটাও মোটেও সুখের ছিল না। শিকলে পা বাঁধা অবস্থায় ছটফট করে পশুর মতো চিৎকার করতে করতে গলায় রক্ত তুলে মারা গিয়েছিলেন তিনি। দীর্ঘ অনাহারে তার চেহারা হয়েছিল জীবন্ত লাশের মতো। হাতে পায়ে ঘা হয়ে সেসব পচে উঠেছিল। দুর্গন্ধে কাছে যাওয়া যেত না। তুমি সেই ছড়াটা জানো? সেই সেই ছড়া আমি তো মানে মানে তুমি কিন্তু প্রমিস করেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু একবারই বলবো, তার বেশি নয়। ছড়াটা হলো: জোকা বুড়ি পান সুপারি নে, পাল পাবনের বাসন কোষণ জোগাড় করে দে। কুটুম পাতে পড়ে যদি রুই কাতলের পেটি, কর্তা বলে বাঁধন ভেঙে দেব তোকে ছুটি। দেখছো তো কেমন ছুটি, মানে মুক্তি দেওয়ার লোভ দেখিয়ে কাজ হাসিল করতে চাওয়া হচ্ছে। হ্যাঁ সোনা ঠাম্মা, আমার গলাটা খুব চলছে, একটু জল। গল্প বলার ফাঁকে ফাঁকে সোনা ঠাম্মা জল খাচ্ছিলেন, ফলে ঘরে রাখা ঘটির জলটা ফুরিয়ে গিয়েছিল। তাই তিনি শশব্যস্ত হয়ে নিজেই বেরিয়ে গেলেন জল আনতে। তখনই আমার চোখ গেল পালঙ্কের পাশের ছোট টেবিলের ওপর রাখা পিতলের পানের পাটার দিকে। তারপর মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চাইলাম। সুচ্চি মামা পাটে বসেছেন। একটা সূক্ষ্ম ব্যথার মতো অনুভূতি হলো আমার মাথার ভেতর। সেদিন রাতে অদ্ভুতভাবে আর কিচ্ছু হয়নি। কোনো শ্যাওলার গন্ধমাখা হিমেল হাওয়ার ঘূর্ণি বাড়ির চৌহদ্দিতে ঘুরে বেড়ায়নি। প্রত্যেক ঘরের দরজায় খোঁজ করে আমাদের ঘরের দরজায় কেউ আঘাত করেনি। প্রতিদিনের নিয়মের অন্যথা হতে দেখে বাড়ির সকলে একই সঙ্গে অবাক, আশাবাদী আর কিছুটা অজানা আশঙ্কায় ভীত হয়েছিল। বেশ নিশ্চিন্তেই ঘুমিয়েছিল সকলে। কিন্তু গোল শোনা গেল পরের দিন ভোরবেলা। গদাধর দাদা বাড়ির আশপাশের ঘাস আগাছা কেটে জায়গাটা একটু সাফসুতরো করছিল। সেই কাজ করতে করতেই যখন সে বাড়ির পেছন দিকে গিয়েছে, তখন সে চোখ কপালে তুলে দেখে পুকুর বাড়ির ভাঙা শ্যাওলা ধরা সিঁড়িতে সাজানো রয়েছে অনেকগুলো ঝকঝকে কাঁসা পেতলের বাসন। আর তার ঠিক পাশেই ডাঙায় উঠে তরপাচ্ছে একটা ইয়াপ বড় কাতলা মাছ, যেন সেগুলো এইমাত্র উঠে এসেছে পুকুর থেকে। এতগুলো বছর পর আবার সেই ম্যাজিক হলো। সকলে বিস্ময়ে একেবারে হতবাক। বুকের ভেতর চাপা ভয় গুড়গুড় করছে। আমি কিন্তু অবাক হইনি। সোনা ঠাম্মাও টের পায়নি তার পানের বাটা থেকে একটা পান আর গোটা সুপুরি উধাও। কথা ছিল বাবা যাবে ক্যাটারারের কাছ থেকে বাসন নিয়ে আসতে, কারণ ওদের লোক এই বাড়িতে ভয়ে আসতে চায় না। কিন্তু তার আর প্রয়োজন হলো না। পুকুরের জোকাবাড়ি বাসন দিয়েছে যে। হ্যাঁ, আজ আমার জন্মদিন, ভীষণ মজা। সারাদিন সেই উপলক্ষে অনেক আয়োজন চলল। আমি নতুন জামা পরেছি, আমার জন্য রান্না করা সব পদ দিয়েই অল্প অল্প করে ভাত খেয়েছি। বেশি খেতে পারি না যে। সারাদিনের আনন্দ হুল্লোড়ে আমি বড় বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বিকেলের পরেই শরীরটা একেবারে ছেড়ে দিল আমার। মাকে বললাম আমি একটু একা ঘরে ঘুমোতে চাই, কেউ যেন বিরক্ত না করে, শুধু ঘরের দরজাটা ভেজিয়ে রাখা থাক।
যাতে দরকার হলে আমি ডাকতে পারি। তাই করলো সকলে। সেই অশুভ হাওয়াটা কাল আসেনি। আজ পুকুর থেকে বাসন উঠেছে দেখে সকলের মধ্যেই একটা আশার ভাব। বোধ হয় এবারে এতদিনের অভিশাপ কাটল, জোকা বুড়ির রাগ পড়ল। সেই কারণেই বোধ করি নিয়মের কিছুটা শিথিলতা এসেছে। কিছুক্ষণ ঘুমিয়েছি, তারপর শুনতে পেলাম কয়েকজনের মৃদু গলার স্বর আমার ঘরের কাছ থেকে বাড়ির পেছন দিকে চলে গেল। আমি কান খাড়া করে রইলাম। বুঝতে পারলাম ওরা বাসন ফেরত দিতে যাচ্ছে। অল্প হাসলাম আমি। হাতটা চলে গেল বালিশের তলায়। সেখানে রয়েছে একটা কাঁসার ছোট্ট হাতা। মনে মনে বললাম, তুমি এসো, আমি তৈরি। পুকুরে বাসন দিয়ে ওরা চেঁচামেচি না করেই ফিরে আসছে শুনলাম। তাহলে একটা বাসন রেখে দেওয়া হলেও পুকুরে ঢেউ ওঠেনি। সবাই দেখলাম আমার ঘরের দুটো ঘর পরে বেশ সন্ধ্যের আসর জমিয়েছে। এর মধ্যে যদিও বাবা মা একবার করে আমাকে দেখে গিয়েছে, আমি মটকা মেরে পড়েছিলাম। অন্ধকার হতেই গদাধর দাদা আমার ঘরে একটা হ্যারিকেন জ্বালিয়ে রেখে গেছে। দূর থেকে সকলের গল্প করার শব্দ ভেসে আসছে। তারা নিজেদের মধ্যে বেশ মুশকুল। উঠে বসলাম আমি। পা টিপে টিপে নিঃশব্দে বেরিয়ে এলাম ঘর থেকে। বারান্দা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আলোর সঙ্গে নিলে চলবে না। সেই অন্ধকারে গা ঢেকে ফিস ফিস করে ডাকলাম, কই এসো। সঙ্গে সঙ্গে বাতাসে পেলাম স্যাঁতস্যাঁতে একটা গন্ধ। মনে হলো একটা দমকা হাওয়া আমায় ঘিরে ধীরে ধীরে পাক খাচ্ছে। ভয়টাকে দমিয়ে রেখে আমি এগিয়ে যেতে লাগলাম বাড়ির পেছন দিকে। একই রকম চুপি চুপি বেরিয়ে এলাম বাড়ি থেকে। কেউ কিচ্ছু টের পায়নি। বাইরের ফিকে আলোয় যেন আবছা দেখতে পেলাম আমার ঠিক সামনে কে যেন চলেছে। অন্ধকারে গড়া একটা অবয়ব মাত্র, আর কোনো বর্ণনা তার দেওয়া যায় না। বাতাসের সেই গন্ধটা কিন্তু অটুট। এভাবে যখন আমি পশ্চিমের পুকুরের ভাঙা ঘাটে এসে পৌঁছলাম, তখন সেই অবয়ব একবার পিছন ফিরে চাইল আমার দিকে। তাতেই আমার সারা দেহে আতঙ্কের শিশিরানি অনুভূত হলো। সেই অবয়বের চোখ দুটো এই অন্ধকারেও জ্বলছে, যেন ঘন কুয়াশার মধ্য দিয়ে দূরের কোনো সাদাটে আলো দেখা যাচ্ছে, এমনই তার চেহারা। বুকের ভেতরের ভয়টাকে জোর করে চেপে রেখে কাঁপা স্বরে আমি কথা বলার চেষ্টা করলাম। তখন আমার সর্বাঙ্গ থরথরিয়ে কাঁপছে। আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে। মরে আমি এমনিতেই যেতাম, 2 দিন আগে আর 2 দিন পরে। আমার বড় অসুখ, লিউকেমিয়া। তুমি কি জানো সেটা কি? আমার আর জন্মদিন, তাই তোমার থেকে আমি বাসন আর মাছ চেয়েছিলাম। পিঠের দিক থেকে আমার ডান হাতটা সামনে আনলাম। তাতে ধরা আছে সেই কাঁসার ছোট্ট হাতা। সেটা এগিয়ে ধরে বললাম, এই যে তোমার জিনিস, আমি সরিয়ে রেখেছিলাম। এর আগের বারেও তোমাকে সব বাসন ফিরিয়ে দেওয়া যায়নি বলে তুমি রেগে গিয়েছিলে, তাই না? তাই তুমি চাও আমার বংশের কাউকে নিয়ে যেতে। তুমি আমাকে নিয়ে যাও জোকা বুড়ি। আমার বেঁচে থাকতে বড় কষ্ট হয়। মরতে আমি ভয় পাই না, মৃত্যুকে তো আমি সবসময় ঘাড়ে করেই ফিরছি। আমাকে নিয়ে যাওয়ার পর তুমিও আর থেকো না এখানে। তুমি মুক্ত হয়ে যেও। আমি চলে গেলে সকলেরই ভালো হবে। এই পরিবারের শাপ মুক্তি হবে। তোমাকেও এখানে আর বাধা থাকতে হবে না। আর আর জানো তো, আমি চলে গেলে না, মা বাবা আমার একটা ভাই বোন আনবে। আমি যতদিন আছি ততদিন সেটা হবে না। আমি না থাকলে ওরা ওদের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারবে। সেই কালো অবয়ব কিছুক্ষণ স্থির রইল, তারপর আবার এগিয়ে যেতে লাগলো পুকুরের দিকে। এগোতে লাগলাম আমিও। যাওয়ার আগে শুধু একবার, শেষবার ঘাড় ফিরিয়ে আমার পৈতৃক বাড়িটা দেখে নিলাম। অন্ধকারের মধ্যে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে সেটা। এই কদিনের মধ্যেই
বাড়িটাকে বড় ভালোবেসে ফেলেছিলাম। তারপরই মনে হলো, না, আর মায়া বাড়িয়ে লাভ নেই, হাতে সময় নেই, এবার যেতে হবে। ফের অনুসরণ করা শুরু করলাম সেই নিঃশব্দ প্রেতকে। ঘাটের শেষ সিঁড়ি থেকে পা বাড়াতেই অবাক হয়ে লক্ষ্য করলাম আমার পা জলে ডুবল না, বরং কিছুটা গেঁথে গেল দুর্গন্ধময় পাঁকে। চারপাশের দৃশ্য যেন মন্ত্র বলে বদলে গেল। বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে দেখলাম আমি বসে আছি বিরাট এক শুকিয়ে যাওয়া জলাশয়ের কর্তমাক্ত মাটিতে। আমার দুপাশে জ্বলছে বড় বড় দুখানি মাটির প্রদীপ। সেই আলোতে দেখলাম আমার সামনে বসে আছে প্রায় আমারই বয়সী একটা মেয়ে। কি মায়াময় তার চেহারা! এক ঢাল কালো চুল গোল মুখের দুপাশ দিয়ে ছড়িয়ে আছে, টানা টানা দুই চোখে ভয় আর বিস্ময়। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, মেয়েটার থুতনির কাছে একটা কালো দাগ। দেখে মনে হয় কেউ কাজলের টিপ পরিয়ে দিয়েছে যাতে নজর না লাগে। সেই সময় একটা লোক, তাকে ঠিক চিনি না, সে মেয়েটার পায়ের কাছে রাখলো একটা পাঁঠার কাটা মাথা। লোকটার বিশাল চেহারা, পরনে লাল কাপড়, গলায় রুদ্রাক্ষ। সেইবার এক বাটি লাল তরল ঢেলে দিতে লাগলো মেয়েটার মাথায়। সেই বোটকা গন্ধে গা গুলিয়ে উঠল আমার। বুঝলাম এ আর কিচ্ছু নয়, পাঁঠার রক্ত। তারপর সেই লোক আমার দিকে চেয়ে কি যেন বলল। আমি আমার কাছেই রাখা একটা বড় থালা থেকে কিছু ফুল নিয়ে হাতের এক বিশেষ মুদ্রা করে সেই বাচ্চা মেয়েটার কপালে আঙুলের ডগাটা ছুঁয়ে বসলাম। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম হাতটা আমার নয়, এক বৃদ্ধের। না, আমি আর কোনো ছোট মেয়ে নই। আমার শরীরটা এখন অন্য কারো, কোনো পুরুষের, যার বয়স অন্তত আমার চেয়ে 50 বছর বেশি। বিশাল চেহারার লোকটার বলা মন্ত্রের এখন আমি বা সেই বৃদ্ধ পুনরাবৃত্তি করছি। আমি কিন্তু কিছুই শুনতে পারছি না, অথচ সবটাই স্পষ্ট বুঝতে পারছি, যেন পুরোনো দিনের কোনো সাইলেন্ট সিনেমার আমিও হয়ে উঠেছি একটা চরিত্র। আরো অনেকক্ষণ ধরে বিভিন্ন আচার সহযোগে মেয়েটাকে পুজো করা হলো। মন্ত্রোচ্চারণ করতে করতে কখনো তার উপর ফুল, কখনো আতপ চাল, আবার কখনো তিল সর্ষে ছেটানো হলো। লাল কাপড় পরা লোকটা কি যেন এক অর্ধ তরল পানীয় খাইয়ে দিল। সেই মধুর মতো তরলটা খাওয়ার পরেই মেয়েটা অর্ধ চৈতন্যের মতো ঝিমোতে শুরু করলো। তখন মেয়েটার হাতে দিল পান সুপারি আর একটা গিনি। বিসর্জনের আগে দুর্গা ঠাকুরের মুখে যেমন করে মিষ্টি দেওয়া হয়, এই মেয়েটাকেও তাই দেওয়া হলো। তারপর ঠাকুরের ঘটের চারপাশে যেমন করে তীরকাঠি বসিয়ে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, তেমনি মেয়েটাকে ঘিরেও তীরকাঠি বসানো হলো। তারপর সেই লোক মেয়েটাকে গড় হয়ে প্রণাম করে উঠে চলে গেল। মেয়েটা একইভাবে বসে ঝিমোতে লাগলো। আমিও তাকে সেইভাবে প্রণাম করলাম, কিন্তু উঠে আসার সময় প্রচণ্ড আতঙ্ক নিয়ে লক্ষ্য করলাম আমি উঠতে পারছি না। যেখানে বসে আছি সেই মাটির নিচ থেকে হু হু করে জল উঠে আসছে। চেষ্টা করতে লাগলাম জায়গা ছেড়ে উঠে পালাতে, কিন্তু নড়তে পারলাম না এক চুলো। চিৎকার করে সাহায্য চাইতে চেষ্টা করলাম, ডাকতে চাইলাম সামনের ওই মেয়েটাকে, পারলাম না। জলস্তর বাড়তে লাগলো উত্তরোত্তর। শেষে যখন জল কপালের কাছে উঠে এসেছে, শ্বাস নিতে পারছি না, জলের চাপ বাড়ছে বুকের ওপর। ঠিক তখন একটা চেনা দৃশ্য ভেসে উঠল আমার সামনে। অন্ধকারে গড়া কালো এক প্রেত মূর্তি। অন্ধকারে তার সাদা ঘোলাটে মণিহীন একজোড়া চোখ আমারই উপর নিবদ্ধ। সেই মূর্তি তার ভিজে কুঁচকে যাওয়া ফ্যাকাশে হাত দিয়ে সাঁড়াশির মতো চেপে ধরেছে আমার গলা। ঠিক এই দৃশ্য আমি আমার স্বপ্নেও দেখেছিলাম।
শ্বাস নেওয়া অসম্ভব, আর কথা বলা তো দূরস্থ। তাই মনে মনেই বলতে লাগলাম, ক্ষমা করে দিও আমাদের জোকা বুড়ি। আমার প্রপিতামহ তোমার সঙ্গে অন্যায় করেছিলেন, আমি তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আর এখানে আবদ্ধ হয়ে থেকো না, চলে যাও, তুমি চলে যাও। আর কিচ্ছু ভাবতে পারলাম না আমি। গলার চাপটা একেবারে অসহ্য হয়ে উঠেছে। চোখ দুটো মনে হচ্ছে তাদের কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মাথার ভেতরকার সমস্ত শিরা উপশিরা ছেড়ে যাবে এবার। গোটা দেহ আবার জল থেকে তোলা মাছের মতো ছটপট করছে একটুখানি বাতাস গেলার জন্য। বুকের ভেতর আটকে থাকা বাতাসটা এবার ফুসফুস ফাটিয়ে আসতে চাইছে। আমার চোখের সামনে সেই ভয়ঙ্কর মূর্তিটার জল জলে চোখ দুটো মুহূর্তের জন্য ধপ করে উঠেই ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেল। একটা অনন্ত আধার পিণ্ড আমায় নিজের মধ্যে সম্পূর্ণ সমাহিত করে ফেলল। একটা মেয়ে, কি মিষ্টি চেহারা, লম্বা চুল, পরনে লাল পেড়ে সাদা শাড়ি, গা ভরা গয়না, চলে যাচ্ছে। ও কি মেয়েটা যে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কি আশ্চর্য। যেতে যেতে সে ফিরে তাকালো একবার। থুতনির কাছের কালো দাগটা স্পষ্ট দেখা গেল, আর দেখা গেল ডাকুর দুটি চোখে টলমল করছে জল। যাচ্ছে, ওই ওই চলে যাচ্ছে। দৃশ্যটা মিলিয়ে গিয়ে চোখের সামনে ভেসে উঠল একটা চেনা মুখ, আমার মায়ের। আমার মাথাটা কোলে নিয়ে মা হাউ হাউ করে কাঁদছে। মিমি, মিমি চোখ খোল মা, মিমি চোখ খুলে তাকা না মা, ওঠ না মিমি, মিমি। হয়েছে, চোখ খুলেছে, চোখ খুলেছে। চোখ খুলে ভালো করে চেয়ে দেখলাম এবার বাবা আমার পায়ের পাতা মালিশ করে দিচ্ছে। ডান দিকে বসে আমার হাত দুটো নিজের হাতের চেটোর তাপে গরম করতে চাইছেন সোনা ঠাম্মা। তার চোখ ভরা জল। আমি শুয়ে আছি সেই শ্যাওলা ধরা এই তো ভাঙা মা, ঘাটে। এই তো আমি। সারা শরীর চুপচুপে ভেজা। ডাকলাম, সোনা ঠাম্মা। তুমি তোমার শুয়ে তুমি থুতনিতে কি কেমন একটা করে জানলে মা? কালো দাগ ছিল। আমি জানি, আমি দেখেছি। সে বড্ড কষ্ট পেয়েছিল গো, কিন্তু এখন সে নেই, সে চলে গিয়েছে। সোনা ঠাম্মা কি বুঝলো জানি না, তিনি আমাকে আঁকড়ে ধরে ফুলে ফুলে কাঁদতে লাগলেন। আমার কিন্তু একটুও কান্না পেল না, বরং আমার শরীরটা বেশ হালকা ঝরঝরে মনে হচ্ছে। অবাক হয়ে অনুভব করলাম গলা আর মাথার যে ব্যথাটা আমার 24 ঘন্টার সঙ্গী, সেটা আর নেই। এক বছর পর আজ আমার খুব আনন্দ হচ্ছে, আবার একটু টেনশনও হচ্ছে। বারবার বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি আর অপেক্ষা করছি কখন মা বাবা ফিরবে। একসময় গাড়ির শব্দ পেলাম, এক দৌড়ে চলে গেলাম বাইরে। মা তখন বাবার সাহায্যে ধীরে ধীরে নেমে এসেছে গাড়ি থেকে। তার কোলে গোলাপি তোয়ালে জড়ানো একটা পুতুল। সেই পুতুলটা জ্যান্ত, সেই ছোট্ট জ্যান্ত পুতুলটা আমার বোন। বনুকে নিচু করে যখন মা আমাকে দেখালো, দেখলাম ওর ছোট্ট আদুরে মুখে একটা বিশেষত্ব আছে। ওর থুতনির একপাশে একটা ছোট্ট কালচে দাগ, যেন কেউ নজর কাটাতে কাজলের টিপ পরিয়ে দিয়েছে। আমি ওর কপালে আঙুল বুলিয়ে দিলাম আলতো করে। বাবাকে বললাম, সোনা ঠাম্মাকে বলো তার সই এসেছে।
আয় রে আমার চারুলতা, আমার কাছে আয়। শুনছিলেন দীপাঞ্জনা দাশের কলমে জোকাবুড়ি। কেমন লাগলো আপনাদের গল্পটি জানাতে ভুলবেন না কমেন্টে। মিমি ও গল্প পাঠে প্রদীপ্তা, খুড়ি ঠাম্মার চরিত্রে দিতিপ্রিয়া, পিসি ঠাম্মার চরিত্রে অনুশ্রী, হরিহরের চরিত্রে শান্তম, গদাধরের চরিত্রে পার্থ, কথকের মা ও ঠাম্মির ভূমিকায় ঋতুপর্ণা, গল্পের সূত্রধর এবং সমীরের চরিত্রে আমি কুন্তল। গল্পটির স্ক্রিপ্ট ও অডিও রূপান্তর করেছে দিশানি। আবহে টিম অ্যানোনিমাস, প্রচ্ছদ অঙ্কনে শুভদীপ, ভিডিও ডিজাইন এবং গল্পের সমগ্র পরিচালনায় কুন্তল ভট্টাচার্য। আগামী মাসের শেষ শুক্রবার আপনাদের জন্য থাকছে ভূতভূতম সিরিজের পরবর্তী পর্ব। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন আমাদের অন্যান্য গল্পগুলো প্রত্যেক শুক্রবার রাত 8টায়। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের গল্পগুলো। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।